দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমরা যারা সিবিএসসিতে পড়ছো, তোমাদের কিছু প্রশ্নোত্তর নিয়ে আজ তোমাদের সামনে আলোচনা করব। বলতে পারো মডেল কোশ্চেন। মানে আমি মোটামুটি ধরো 5-6টা মডেল কোশ্চেন সেট তোমাদের সামনে উপস্থাপন করব। এটার দ্বারা তোমরা অনেকেই উপকৃত হবে আশা করি। তোমরা যারা এবার সিবিএসসিতে ক্লাস 10-এ যারা বোর্ডস দিচ্ছ, একটু সামান্যভাবে দেখে নেবে। দেখলে পরেই তোমরা অনেক উপকার পাবে। তো এর মধ্যে থাকছে প্রশ্ন উত্তর, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, দান প্রতিদান, 4টে গদ্য, 4টে পদ্য, এছাড়াও কিছু কিছু গ্রামার পার্ট নিয়েও আমি আলোচনা করেছি। শুধুমাত্র একটি নয়, পরপর অনেকগুলি আমার প্লেলিস্টে ঢুকে তোমরা খুঁজে পাবে। অনেকগুলি মডেল কোশ্চেন তোমাদের সামনে এখন আমি তুলে ধরবো। চলো তাহলে বেশি কথা না বলে শুরু করি। সব প্রসঙ্গ ব্যাখ্যা করো। দেখো, দুটো লাইন রয়েছে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আলোচ্য লাইন দুটি কবি শঙ্খ ঘোষ বিরচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে গৃহীত হয়েছে। স্বৈরাচারী সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনে তারই মানব সভ্যতার আগামী প্রজন্ম এক চরম সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছে। এ কথা বোঝানোর জন্যই এই প্রসঙ্গের অবতারণা। দেখো, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। অর্থাৎ শিশুরাই একটা জাতি ও দেশের ভবিষ্যৎ। শিশুরাই জাতির মেরুদণ্ড। বর্তমান জগতে অগণিত নিরীহ সাধারণ মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করছে ক্ষমতালোভী, স্বৈরাচারী, আত্মকেন্দ্রিক, মুষ্টিমেয় কিছু মানুষ। এদের পাশবিক স্বার্থ শুধু আমাদের বর্তমান জীবনকে বিপর্যস্ত করেছে তা নয়, আমাদের ভবিষ্যৎ জীবনের সমস্ত সম্ভাবনাকেও হত্যা করেছে। ক্ষমতালোভী শক্তিগুলি নিজেদের লালসা স্বার্থ চরিতার্থ করার জন্য যে দাঙ্গা হানাহানি বাধায়, তার সবচেয়ে বলি হলো শিশুরা। মানে সবচেয়ে বড় বলি কে বলতো? শিশুরা। শিশু মৃত্যু মানেই আমাদের আশা, ভরসা ও ভবিষ্যতের অপমৃত্যু। শিশুদের মৃতদেহগুলির চারপাশে ছড়িয়ে রয়েছে। শারীরিক মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেও চারিদিকের ভয়ঙ্কর পরিস্থিতি তাদের মানসিকভাবে পঙ্গু করে দেয়। কেবল ভয় হয় তোমাদের সংসারে পাছে অশান্তি ঘটে। উক্তিটির বক্তাকে, কার উদ্দেশ্যে বক্তা এ কথা বলেছেন? বক্তার এরূপ কথা বলার কারণ কি? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দান প্রতিদান গল্পে রাধা মুকুন্দ উক্তিটির বক্তা। তিনি তার গ্রাম সম্পর্কিত দাদা শশীভূষণের উদ্দেশ্যে এ কথা বলেছেন। শশীভূষণ একটু ঢিলেঢালা প্রকৃতির মানুষ ছিলেন, তাই ঘর ও বাইরের সকল কাজ, বিষয়কর্মের কাজের ভারও রাধা মুকুন্দের উপরেই ছিল। শশীভূষণের স্ত্রী ব্রজসুন্দরী শশীভূষণের এই নির্ভরশীলতা একদমই পছন্দ করতেন না। দুই ভাইয়ের প্রীতি ভালোবাসার সম্পর্ক তার কাছে অসহ্য বোধ হতো। শশীভূষণ যখন খাওয়া দোয়া বা দেওয়া থোয়ার ব্যাপারেও ছোট ভাইয়ের স্ত্রীর প্রতি পক্ষপাতিত্ব করতেন, তখন সেটা তার কাছে অসহ্য বোধ হতো। ব্রজসুন্দরী সর্বদাই সন্দেহ করতেন যে রাধা মুকুন্দ তলে তলে তার স্বামীকে বঞ্চনা করার আয়োজন করছে। মাঝে মাঝেই তিনি রাধা মুকুন্দ ও তার স্ত্রী রাসমণিকে কটু কথা শোনাতেও দ্বিধাবোধ করতেন না। বড় গিন্নির বিষ মাখানো কথা সহ্য করতে না পেরে রাত্রে রাসমণি স্বামীর কাছে ক্ষোভে ফেটে পড়েন। পরের দিন সকালে রাধা মুকুন্দ দাদার কাছে সেই সব কথা বর্ণনা করার সময় এ কথা বলেছিলেন। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। নাটকীয় বৈচিত্র্য বলতে এখানে কি বোঝানো হয়েছে? সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে হরিদা এক স্বাধীনচেতা মানুষ। কোনো বাঁধা ধরা কাজ করতে তার ভালো লাগে না। হরিদার জীবন নাটকের মতো বৈচিত্র্যময়, স্বাধীন।
সাধারণ মানুষের মতো একঘেয়ে বাঁধাধরা কাজ করতে তার ভালো লাগে না। হরিদা পেশায় একজন বহুরূপী, অর্থাৎ বিভিন্ন চরিত্রের রূপ ধারণ করে দর্শকদের মনোরঞ্জন করাই ছিল তার পেশা। এই পেশা নির্বাচনের ক্ষেত্রেও আছে হরিদার একঘেয়ে যান্ত্রিক জীবনযাত্রা থেকে মুক্তির মানসিকতা। দুটি বন্ধুর মধ্যে গুটিকতক বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে। দুটি বন্ধু বলতে কাদের কথা বলা হয়েছে? বন্ধু দুটির মধ্যে যে ঠাট্টা প্রচলিত ছিল তা তোমার ভাষায় গুছিয়ে লেখো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাবুলিওয়ালা গল্পে দুটি বন্ধু বলতে একটি ছোট মেয়ে মিনি ও কাবুলিওয়ালা রহমতের কথা বলা হয়েছে। কাবুলিওয়ালা রহমতের সঙ্গে মিনির এক অসমবয়সী সরল বন্ধুত্বের সম্পর্ক ছিল। রহমতকে দেখা মাত্র মিনি হাসতে হাসতে জিজ্ঞাসা করত যে তার ঝুড়িতে কি আছে। রহমত তার অনভ্যস্ত বাংলায় চন্দ্রবিন্দু যোগ করে জানাতো হাতি আছে। এ কথা শুনে মিনি খুব হেসে উঠত। আবার রহমত যখন মিনিকে শ্বশুরবাড়ি না যাবার জন্য অনুরোধ করত, তখন ছোট্ট মিনি সেটা পরিষ্কার না বুঝে রহমতকে প্রশ্ন করত যে সে শ্বশুরবাড়ি যাবে কিনা। এ কথার উত্তরে কাবুলিওয়ালা মুষ্টি আস্ফালন করে জানাতো যে সে শ্বশুরকে মারবে। মিনি শ্বশুর নামক অপরিচিত মানুষটির দুরবস্থার কথা কল্পনা করে খুব হাসত। এইভাবে হাসি মজার মাধ্যমে দুটি অসমবয়সীর মধ্যে এক সুন্দর বন্ধুত্বের সৃষ্টি হয়েছিল। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে। কবি কোন প্রসঙ্গে আলোচ্য পংক্তিটির অবতারণা করেছেন? কাদের, কেন এই নির্দেশ দেওয়া হয়েছে তা বুঝিয়ে লেখো। আধুনিক কবিতার এক শক্তিশালী কবি জয় গোস্বামী রচিত অস্ত্রের বিরুদ্ধে গান নামক কবিতা থেকে আলোচ্য পংক্তিটি গৃহীত হয়েছে। হিংসায় উন্মত্ত পৃথিবীর বুকে হিংসাকে বিনাশ করতে হলে যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ নয়, শান্তি ও ভালোবাসার দ্বারা এই হিংসাকে জয় করতে হবে। মানবতাবোধের জাগরণ ঘটাতে হবে, তাই কবি এই কথা বলেছেন। বর্তমান পৃথিবীর জ্বলন্ত সমস্যা হল মাত্রাতিরিক্ত ক্ষমতা ও আগ্রাসন। এর ফলেই বেড়ে চলেছে হিংসা, প্রতিহিংসার তাণ্ডব, যুদ্ধ ও পরস্পরের মধ্যে ক্ষমতার লড়াই। হিংসা, রক্তপাত, হানাহানি জীবনের শেষ সত্য নয়। অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র, হিংসার বিরুদ্ধে হিংসা, রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আজ পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি, বরং সেই সমস্যার পরিধি আরও বিস্তারিত হয়েছে। তাই কবি মনে করেন হিংসা রোধ করার একমাত্র শক্তিশালী অস্ত্র হল অহিংসা, ভালোবাসা। মানুষের অন্তরের শুভবুদ্ধির উদ্ভাবন পারে অহিংসার অসুরকে নাশ করতে। তাই কবি মানুষের কাছে অস্ত্র সমর্পণের অনুরোধ জানিয়েছেন। ভয়ঙ্কর অমানবিকতাকে সমর্পণ করতে বলা হয়েছে মানবতার পায়ে। বড়গিন্নি যে কথাগুলো বলিয়া গেলেন, তাহার ধার যেমন তাহার বিষও তেমনি। কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে? আর বড়গিন্নির কথায় কি ঘটেছিল? লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের দান প্রতিদান গল্প থেকে প্রশ্নোদ্ধৃত উক্তিটি নেওয়া হয়েছে। গল্পে ছোট ভাই রাধা মুকুন্দ যখন রাতের আহার শেষ করে একটু দূরে বসে তামাক সেবন করছিলেন, তখন তার বৌদি অর্থাৎ গল্পের বড়গিন্নি তার অকর্মণ্যতার কথা স্মরণ করিয়ে দেন। সেই কথাগুলো বিদ্রূপ ও কটূক্তি মিশ্রিত ছিল। বড়গিন্নির এতগুলো অপমানসূচক কথার পরেও রাধা মুকুন্দ বিশেষ কোনো পরিবর্তন দেখা যায়নি। তিনি সেই কথাগুলি হজম করে তামাক খাওয়া শেষ করে অভ্যাস মতন শুতে বা ঘুমাতে চলে গেলেন। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা কি কারণে ভয়ে কাঠ হয়ে গিয়েছিল? কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ইসাবের নতুন জামার পকেট এবং
6 ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গিয়েছিল। ইসাবের বাবা দেখতে পেলে কি করবেন, কি বা মারবেন নাকি, সেই ভয়ে অমৃত ও ইসাব কাঠ হয়ে গিয়েছিল। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। হরিদার উপার্জনের উপায় কি ছিল? অনেক সময় তার হাঁড়িতে ভাত না ফুটে জল ফোটে কেন? সুবোধ ঘোষের বহুরূপী গল্পের প্রধান চরিত্র হরিদা ছিলেন পেশায় একজন বহুরূপী। মাঝে মাঝে বহুরূপী সেজে খেলা দেখিয়ে যা রোজগার হতো তা দিয়েই তিনি জীবিকা নির্বাহ করতেন। এর উত্তরটা অনেক সময় তার হাঁড়িতে ভাত না ফুটে জল ফোটে কেন। হরিদা খুব গম্ভীর মানুষ হলেও গতে বাঁধা কাজ করায় তার প্রাণের মধ্যেই যেন একটা বাধা ছিল। মনে করলে তিনি কোনো অফিসে বা দোকানে বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতেন, কিন্তু এ ধরনের কাজ তার পছন্দ ছিল না। ঘড়ির কাঁটায় সময় ধরে নিয়ম মাফিক রোজ একটা চাকরি করতে যাওয়া হরিদার পক্ষে অসম্ভব ছিল। তাই তার উনানের হাঁড়িতে অনেক সময় জল ফুটলেও চাল ফুটতো না। তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে। তোমায় নিয়ে বেড়াবে গান কথার অর্থ কি বা তাৎপর্য কি? কবি অস্ত্রকে গানের পায়ে রাখার কথা বলেছেন কেন? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হলেন জয় গোস্বামী। গানের কথা এবং সুরের সঙ্গে রসিক মানুষের অন্তরের বিশ্বভবন সম্ভব হয়। গানের মধ্যে যেমন রয়েছে প্রখরতা, তেমনি গানের মধ্যে রয়েছে মাটির ছোঁয়া। গান হৃদয়ের এক আশ্চর্য বিস্তৃতি ঘটায়, তুচ্ছ জাগতিক বিষয় থেকে মনকে অন্য জায়গায় নিয়ে যায়। গানের মাধ্যমে সম্ভব হয় প্রকৃতির সঙ্গে সংযোগ, মানুষের কাছাকাছি পৌঁছয়। তাই কবি বলেন গানের মাধ্যমে নদীতে এবং দেশ গায়ে পৌঁছে যাবে। কবি জয় গোস্বামী সমাজ সচেতক। তিনি চান সমাজ অস্ত্রমুক্ত হোক, মানুষের মন থেকে হিংসা পরিহার করুক। অস্ত্র হাতে নেওয়ার অর্থ মনের মধ্যে থাকা হিংসাকে আহ্বান জানানো। এটা কখনোই কাম্য নয়। কবি চান সুস্থির পরিবেশ। তাই মানুষের মনের স্বতঃস্ফূর্ত প্রকাশ গানের আবেদন নিয়ে মানুষকে এগিয়ে আসার কথা বলেছেন। আর হিংসার ধারক বাহক অস্ত্রকে ফেলে দিতে বা গানের পায়ে রাখার কথা তিনি বলেছেন। ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটো কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায়? আলোচ্য উক্তিটি পান্নালাল প্যাটেল রচিত ছোট গল্প অদল বদল থেকে নেওয়া হয়েছে। এখানে ছেলে দুটি হলো অমৃত ও ইসাব। গ্রামের দুটি ছোট ছেলে অমৃত ও ইসাবের প্রগাঢ় বন্ধুত্ব। তারা একই স্কুলে একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে তাদের সামনাসামনি বাড়ি। তাদের দুজনের বাবাই পেশায় চাষি। তাদের জমির পরিমাণও প্রায় এক, কিন্তু তাদের মধ্যে তফাৎ হলো একটি জায়গায়। তারা হলো ইসাবের পরিবারে কেবলমাত্র তার বাবা আছেন, অপরদিকে অমৃতর পরিবারে মা, বাবা এবং 3 ভাই রয়েছে। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করল না। পোস্টমাস্টারের কোন ব্যবহারে রতন মর্মাহত হয়? নৌকায় চাপার পর পোস্টমাস্টারের মনে রতনের জন্য কোন ভাবনার উদয় হয় এবং সেই ভাবনা অনুযায়ী কাজ হয়নি কেন? রতন দাদাবাবুকে ভালোবাসতো, তাই তার রোগের সময় যথাসাধ্য সেবা করেছে। কিন্তু দাদাবাবু রতনকে ভালোবাসতো না, তাই ভালোবাসার প্রতিদানের পরিবর্তে করুণা করে কিছু টাকা দিতে চেয়েছেন। এতেই রতন মর্মাহত হয়। নৌকায় চাপার পর পোস্টমাস্টারের মনে হয়েছিল জগতের ক্রোড় বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি। এই ইচ্ছা বা ভাবনা অনুযায়ী কাজ হতে পারেনি, কারণ পালে বাতাস লাগে এবং খরস্রোতা নৌকা তখন এগিয়ে চলেছিল। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি হতে পারে বলে তোমার মনে হয়?
সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে বিরাগীর ছদ্মবেশী হরিদাকে জগদীশবাবু 101 টাকা দিতে চেয়েছিলেন, কিন্তু হরিদা সেই দান নিতে অস্বীকার করেন। গল্পের লেখক এই ঘটনাকেই ভুল বলে চিহ্নিত করেছেন। অদৃষ্ট কথার অর্থ ভাগ্য। প্রচলিত ধারণা অনুযায়ী মনে করা হয় ভাগ্য দ্বারাই জীবনের রূপরেখা রচিত হয়। হরিদা একজন গরিব বহুরূপী, দরিদ্রতার নিত্য সঙ্গী। সেই হরিদা যখন জগদীশবাবুর কাছ থেকে বিপুল অর্থের দান নেবার সুযোগ পায়, তখন হরিদা তা নিতে অস্বীকার করে। জগদীশবাবুর কাছে হরিদা একজন সর্বত্যাগী, একজন বিরাগী। সন্ন্যাসীর কোনো রকম জাগতিক চাহিদা থাকতে পারে না, তাই দরিদ্র হরিদা জাগতিক চাহিদা থাকলেও বহুরূপী বিরাগীর ভূমিকায় অভিনয়কারী হরিদার কোনো জাগতিক চাহিদা থাকতে পারে না, তাই সে টাকা গ্রহণ করতে পারে না। সমাজের চোখে হরিদার এই পদক্ষেপ একটি ভুল, কারণ জগদীশবাবুর অর্থে হরিদার ভাগ্যের কিছুটা উন্নতি হতে পারত, তার দারিদ্রতার কিছুদিনের জন্য কমতে পারত, কিন্তু সেই সুযোগ নষ্ট হলো, তাই অদৃষ্ট কোনোদিনই ক্ষমা করবে না।